এখন আমি তোমাদের সামনে ইনকাম ট্যাক্সের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ডিডাকশন করাবো। ঠিক আছে, এই ডিডাকশনটা ক্যালকুলেশনের আন্ডারে বিকমের ফোর্থ সেমিস্টারে যে ডাইরেক্ট ট্যাক্সেশন আছে সেখানে আছে। তবে একটা কথা, যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট তারা এই ভিডিওটা দেখছো তাদের অবশ্যই এই ডিডাকশনটা অবশ্যই জানা উচিত, কারণ তোমাদের ফিফথ সেমিস্টারে ডাইরেক্ট ট্যাক্সেশনের যে ফার্স্ট চ্যাপ্টারে টোটাল ইনকাম, সেই টোটাল ইনকাম করতে গেলে ডিডাকশনটা জানা অবশ্যই জরুরি। যদি ডিডাকশন ভালো করে না জানো তাহলে টোটাল ইনকাম তোমরা করতে পারবে না। তাই তোমরা অবশ্যই এই ডিডাকশন চ্যাপ্টারটা করবে। তোমরা যদি ফিফথ সেমিস্টারে পড়ে থাকো তো ডিডাকশন অবশ্যই করবে, আর ফোর্থ সেমিস্টারে যারা পড়ে তাদের করতেই হবে। তো দেখো, এই ডিডাকশন এখন যে আমরা আলোচনা করব ডিডাকশন, তো তোমরা বলতে পারো কি ডিডাকশন? ডিডাকশন তো আমরা আগেই শিখেছি। ঠিক আছে, যারা ইনকাম ট্যাক্সের ফোর্থ সেমিস্টারে ট্যাক্সের তো অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে, তোমরা আমরা ডিডাকশন তো আমরা শুনেছি। তো এখানে ডিডাকশন বলতে কোন ডিডাকশনের কথা বলা হচ্ছে? ঠিক আছে, ডিডাকশনকে আমরা দু রকম ডিডাকশন দেখতে পারি। দু রকম ডিডাকশন দেখতে পারি। কেমন? একটা চ্যাপ্টার ওয়াইজ ডিডাকশন হয়। ঠিক আছে, তো চ্যাপ্টার ওয়াইজ ডিডাকশন কোনগুলো? তোমরা দেখো, তোমরা যে হেডস অফ ইনকাম পড়েছিলাম, আমাদের হেডস অফ ইনকাম কটা ছিল? 5টা হেড ছিল। প্রথম হেডের নাম কি ছিল? ইনকাম ফ্রম স্যালারি। সেকেন্ড হেড কি ছিল? সেকেন্ড হেড ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড হেড কি ছিল? পিজিপি, প্রফিট গেইন বিজনেস এন্ড প্রফেশন। ফোর্থ হেড কি ছিল? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এবং 5 নম্বর হেড ছিল ইনকাম ফ্রম আদার সোর্স। সবকটা হেডে আমরা যে প্রথম হেডের কথা বলি ইনকাম ফ্রম স্যালারি, তোমরা মনে করার চেষ্টা করো, যখন ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারটা করেছিলাম আমরা কি করেছিলাম? ইনকাম ফ্রম স্যালারিতে একটা ডিডাকশন এসেছিল। কত নম্বর ধারা ছিল সেটা? আন্ডার সেকশন 16 এ। মনে করার চেষ্টা করো, গ্রস ইনকাম ফ্রম স্যালারি থাকতো, তার থেকে লেস ডিডাকশন করতাম আন্ডার সেকশন 16। তার আন্ডার ছিল 16 এর 1 ছিল, 2 ছিল, 3 ছিল। ঠিক আছে, তো 1 এ কি ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। তারপর ছিল যে তোমার এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ছিল, প্রফেশনাল ট্যাক্স ছিল। ঠিক একই রকম ভাবে হাউস প্রপার্টি ডিডাকশন কি করতাম? আমরা নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আন্ডার সেকশন 24 এর ডিডাকশন বাদ দিতাম। একটা ইন্টারেস্ট লোন ছিল, স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। ছিল তো? সেই একই রকম ভাবে পিজিপিপি এর মধ্যে অনেকগুলো ডিডাকশন ছিল, নামগুলো বলছি না। তারপর ক্যাপিটাল গেইনে তোমরা মনে করার চেষ্টা করো, ক্যাপিটাল গেইনের ইনকাম যত টাকা বেরোতো তার থেকে আমরা আন্ডার সেকশন 54 এর ডিডাকশনগুলো বাদ দিতাম। একই রকম ভাবে ইনকাম ও আদার সোর্সের ডিডাকশন বাদ দিতাম। এখানে কিন্তু সেই ডিডাকশনের কথা বলছে না। এখানে সেই ডিডাকশনের কথা বলছে না। এখানে কোন ডিডাকশনের কথা বলছে? এখানে ডিডাকশনের কথা বলছে গ্রস টোটাল ইনকাম থেকে আমরা যে ডিডাকশন বাদ দিতে পারবো সেই ডিডাকশনের কথা বলছে। অর্থাৎ এখানে যে ডিডাকশনের কথা বলছে আন্ডার সেকশন 80C টু আন্ডার সেকশন 80U, এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিডাকশনের কথা বলছে না, যেটা কিনা কিসে ইনক্লুড? আন্ডার চ্যাপ্টার 6A। তো যেটা বলছিলাম ডিডাকশন আমরা দু রকমের দেখতে পারি, একটা চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কি বললাম? দেখো, তোমার সেকশন 16 আমরা যখন স্যালারি করতাম সেখান থেকে সেকশন 16 ডিডাকশন বাদ দিতাম। আর যখন হাউস প্রপার্টি করতাম, হাউস প্রপার্টি থেকে সেকশন 24 এর ডিডাকশন বাদ দিতাম। ঠিক আছে, এখানে সেই ডিডাকশনের কথা বলছে না। ঠিক আছে, এখানে কোন ডিডাকশনের কথা বলছে? গ্রস টোটাল ইনকাম থেকে যে ডিডাকশন গুলো করতাম। ঠিক আছে, মানে গ্রস টোটাল ইনকাম থেকে যে ডিডাকশন গুলো করব সেইগুলোই এখানে বলা হবে, অর্থাৎ আন্ডার সেকশন 80C টু 80U। দেখো, প্রথমে হেডস অফ ইনকামটা তোমাদের লিখেছি, তোমরা নিশ্চয়ই জানো, নতুন করে বলার কিছু নেই। হেডস অফ ইনকাম তাহলে এখানে লিখছি হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম, আমাদের হেডস অফ ইনকাম কি? প্রথম হেডের নাম কি শিখেছিলাম আমরা? প্রথম হেড হচ্ছে তোমার ইনকাম ফ্রম স্যালারি। কি লিখছি? ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, প্রথম হেড হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি। সেকেন্ড হেড কি ছিল? সেকেন্ড হেড ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি লিখছি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেকেন্ড হেড ছিল আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড হেড কি ছিল? থার্ড হেড আমাদের ছিল পিজিপি, মানে প্রফিট এন্ড গেইন বিজনেস এন্ড প্রফেশন। তাহলে লিখো প্রফিট এন্ড গেইনস ফ্রম, প্রফিট এন্ড গেইনস, লিখলাম প্রফিট এন্ড গেইনস ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। বিজনেস এন্ড প্রফেশন। ঠিক আছে তো? তারপর লেখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর হেড। ঠিক আছে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এবং লাস্ট হেড আমাদের কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে তো? এই তো আমাদের হেডস অফ ইনকাম, 5টা হেড ছিল। ঠিক আছে,
এই যে পাঁচটা হেড যোগ করলে যে টোটাল যে অ্যামাউন্টটা বেরোয় তাকে আমরা কি বলি গ্রস টোটাল ইনকাম। আমরা জানি এটা, এই পাঁচটা হেড টোটাল করলে যে ইনকামটা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। তো দেখো এই হেডে ধরো ইনকাম বেরোবে, এখানে ইনকাম, এখানে ইনকাম, এখানে ইনকাম, এখানে ইনকাম, টোটাল যোগ করে যেটা বেরোয় তাকে বলি আমরা কি গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম, এই জিনিসটা বুঝতে পারলে গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি। আমরা যে হেডস অফ ইনকাম ছিল পাঁচটা হেড যদি আমরা যোগ করি যে ভ্যালুটা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। তবে একটা কথা, এখানে যে ইনকাম ফ্রম স্যালারি, নেট বলতে কোনটা, ওই গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে ডিডাকশন বাদ দিয়ে যেই ভ্যালুটা বেরোবে সেইটা লিখবো ইনকাম ফ্রম স্যালারি। হাউস প্রপার্টি তাই আন্ডার সেকশন 24 এর ডিডাকশন বাদ দেওয়ার পর যেই ভ্যালুটা বেরোবে সেটা এখানে লিখবো নেট হাউস প্রপার্টি। একই রকম ভাবে পিজিপি নেট ভ্যালুটা লিখবো, ক্যাপিটাল গেইনের নেট ভ্যালুটা লিখবো, আদার সোর্সের নেট ভ্যালুটা লিখবো। মানে চ্যাপ্টার ওয়াইজ যে ডিডাকশন গুলো ছিল সেই ডিডাকশন গুলো বাদ দেওয়ার পর যে নেট ইফেক্টটা বেরোবে সেগুলো এখানে লিখবো। টোটাল করার পর বেরোচ্ছে গ্রস টোটাল ইনকাম। এই গ্রস টোটাল ইনকাম থেকে আমরা যে চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টার ডিডাকশন বাদ যাবে। কি লিখবো, লিখো লেস ডিডাকশন, লিখো লেস ডিডাকশন under section 80C to 80U, under section 80C to 80U এর ডিডাকশন গুলো বাদ যাবে। বাদ দিয়ে যেটা হবে তাকে বলি কি আমরা টোটাল ইনকাম। কি বলি, টোটাল ইনকাম। কি লিখছি, টোটাল ইনকাম। এই ইনকামটাকে কেউ আবার বলে কি ট্যাক্সেবল ইনকাম। কি লিখবো, ট্যাক্সেবল ইনকাম। এই ইনকামটাকে কেউ বলে ট্যাক্সেবল ইনকাম। তাহলে জিনিসটা বুঝতে পারলে। তো আমরা যে এই চ্যাপ্টারে শিখবো, কি শিখবো, আমরা এইটা শিখবো, এই দেখো এই ডিডাকশনটা শিখবো, এইটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো মোটামুটি বোঝা হয়ে গেল, টুকে নাও তোমরা। তো আশা করছি টোকা হয়ে গেছে। এখন একটা অঙ্ক করাই, ছোট ছোট করে পার্ট, কিছু পার্ট তোমাদের বোঝানোর ব্যাপার আছে, সেই পার্টগুলো বোঝাই একটা একটা করে। একটা অঙ্ক করছি, ঠিক আছে, তোমরাও টোকো। দেখো ফরম্যাট এটাই হবে, তাই এই ফরম্যাটটা আমি আর বুঝলাম না, ফরম্যাট আমি আর বুঝলাম না। এখানে শুধু জাস্ট অ্যামাউন্ট গুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরাও তাই করো, ঠিক আছে। তো প্রথমে দেখো ইনকাম ফ্রম স্যালারি, কোশ্চেনে ইনকাম ফ্রম স্যালারি বলেছে 5 লাখ টাকা। কত বলেছে, স্যালারি 5 লাখ টাকা দিচ্ছে, স্যালারি দিচ্ছে 5 লাখ টাকা। আর হাউস প্রপার্টি থেকে ইনকাম কত বলেছে, 6 লাখ টাকা, ঠিক আছে, 6 লাখ টাকা। তার মানে আগেও বললাম আবার বলছি, স্যালারি ইনকামে 5 লাখ টাকা দিয়েছে, এই আন্ডার সেকশন 16 যে ডিডাকশন ছিল ওটা বাদ দেওয়ার পরে স্যালারি, ঠিক আছে। হাউস প্রপার্টি 6 লাখ টাকা, ওই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশন বাদ দেওয়ার পর ইনকাম হাউস প্রপার্টি 6 লাখ টাকা, ঠিক আছে। তো আর কি বলেছে, আর কিছু বলেনি, বিজনেস ইনকাম বলেনি, ক্যাপিটাল গেইন বলেনি, আদার সোর্স বলেনি। তার মানে টোটাল মানে কেমন, গ্রস ইনকাম কত হলো স্যার, 5 লাখ আর 6 লাখ, 5 লাখ আর 6 লাখ দুটো যোগ করে হচ্ছে 11 লাখ, তাই না? বুঝতে পারলে। এবার ডিডাকশন আমি ধরো একটা ক্যালকুলেট করেছি, কি করে ক্যালকুলেট করেছি সেটা আমরা যখন পরে যে টপিক গুলো করব 80C to 80U তখন বোঝাবো, ঠিক আছে। জাস্ট ডিডাকশনটা ক্যালকুলেট করে আমার বেরিয়েছে 80C to 80U, ক্যালকুলেট করে আমার বেরিয়েছে কত, 16 লাখ। এখানে দেখো লিখেছি 16 লাখ, ঠিক আছে, আমার ডিডাকশন বেরিয়েছে 16 লাখ। তাহলে তোমরা বলবে স্যার ডিডাকশন তো 16 লাখ টাকা বেরিয়েছে, তাহলে আপনি এখানে 16 লাখ টাকা বসিয়ে দিন। দেখো এখানে 16 লাখ টাকা বসাচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার গ্রস টোটাল ইনকাম বেরিয়েছে 11 লাখ আর ডিডাকশন হচ্ছে 16 লাখ। তাহলে 11 লাখ থেকে 16 লাখ বাদ দিলে কত হচ্ছে, -5 লাখ। কত হচ্ছে, -5 লাখ। আচ্ছা তোমরা কি এটা কখনো শুনেছো, ইনকাম কখনো মাইনাসে বেরোয়, কোনোদিন শুনেছো না? ইনকাম কখনো মাইনাসে বেরোতে পারে না। তার মানে যেটা করেছি এটা ভুল করেছি, এটা নেওয়া যাবে না। তাহলে কি নিতে পারি, আমাদের কি অপশন খোলা আছে, আমি আরেকটা এটা করতে পারি। সেটা কি করতে পারি, আমার গ্রস টোটাল ইনকাম কত ছিল, 11 লাখ, আমি এই 11 লাখটা লিখতে পারি। হয় 16 লাখ লিখবো, না 11 লাখ লিখবো। 16 লাখ তো লিখতে পারবো না, 16 লাখ লিখলে আমার নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, আর নেগেটিভ তো কখনো ইনকাম হতে পারে না, তাই ওটা লিখতে পারবো। তাহলে 11 লাখ লিখবো। তাহলে মোট কথা একটা জিনিস মাথায় রাখো, আমি ঠিক যত টাকা ইনকাম করব, আমার গ্রস টোটাল ইনকাম যত হবে, ম্যাক্সিমাম ডিডাকশন কত টাকায় পেতে পারি, তার বেশি পেতে পারি না। আবার বলছি, আমি ইনকাম করেছি ধরো 11 লাখ টাকা, ঠিক আছে। তাহলে আমি ডিডাকশনটা কত পেতে পারি, আমি ম্যাক্সিমাম ডিডাকশন কত পেতে পারি, ম্যাক্সিমাম 11 লাখ টাকা পেতে পারি, তার সাথে বেশি ডিডাকশন পেতে পারি না। তাই এখানে আমরা 11 লাখ লিখবো, লেখার পর এটা অ্যানসার হচ্ছে নীল। তাহলে নীলটা কি বেরোলো, টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম। এই পারপাসে একটা ছোট্ট একটা নোট লিখে নাও, কি লিখবে, লেখো, নোট দিয়ে লেখো, নিচে নোট দিয়ে লেখো, এখানে লিখছি নোট, লেখো ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U, ডিডাকশন under section 80C
to 80u can never exit GTI বলছে যে এই যে ডিডাকশন আন্ডার 80c টু 80u কখনোই ঠিক আছে কখনোই GTI এর উপরে যাবে না GTI এর উপরে যাবে না GTI কত ছিল 11 লাখ ঠিক আছে 11 লাখের উপরে যাবে না তো আশা করি বুঝতে পারছি এই অঙ্কটা নেক্সট অঙ্কে চলে আসছি টুকে নাও তো দেখো এরপরে যে एग्जांपलটা দেব আমরা এর মধ্যে एग्जांपल দেব জাস্ট এখানে বুঝবো যে ভ্যালুগুলো বসিয়ে দেব ঠিক আছে তো তোমরা আলাদা করে করো নেক্সট কোশ্চেন বলছে কি নেক্সট কোশ্চেন বলেছে তোমার স্যালারি বলেছে 5 লাখ টাকা হাউস প্রপার্টি বলেছে 6 লাখ টাকা স্যালারি বলেছে 5 লাখ টাকা হাউস প্রপার্টি বলেছে 6 লাখ টাকা পিজিপি ইনকাম কিছু বলেনি কিন্তু ক্যাপিটাল গেইন বলে দিয়েছে আচ্ছা তোমরা তো ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা শিখিয়েছিলাম আমি তো শিখিয়েছিলাম ক্যাপিটাল গেইনের না দুটো পার্ট শিখিয়েছিলাম শর্ট টার্ম লং টার্ম দুটোই শিখিয়েছিলাম তো এখানে তোমরা বলতে পারো স্যার ক্যাপিটাল গেইন কোন ক্যাপিটাল গেইন হয়েছে শর্ট টার্ম হয়েছে না লং টার্ম হয়েছে আচ্ছা এই অঙ্কটা শর্ট টার্ম করি তো পরের অঙ্কটা লং টার্ম করব ঠিক আছে এই অঙ্কটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করি তো পরের অঙ্কটা লং টার্ম ক্যাপিটাল গেইন করব তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে এই অঙ্কটা কি হয়েছে এখানে লিখি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এসটিসিটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা বলেছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে আমার ইনকাম কত হয়েছে 3 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম হয়েছে ঠিক আছে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হয় 3 লাখ টাকা আদার সোর্স কিছু বলেনি টোটাল করে দিচ্ছি 5 লাখ আর 6 লাখ 11 লাখ 11 3 14 লাখ টাকা কত টাকা 14 লাখ টাকা আমার গ্রস টোটাল ইনকাম হলো 14 লাখ টাকা একই ডিডাকশন একই 16 লাখ সেই 16 লাখই ডিডাকশন হচ্ছে ঠিক আছে তো এবার দেখো তোমরা বলো এখানে ডিডাকশন কত লিখবো তোমরা কি বলবে তোমরা একটা অ্যানসার দেবে কারণ আগের অঙ্কটাই করালাম বলবে স্যার আপনি দেখেন লেখা আছে ডিডাকশন আন্ডার 80c টু 80u ক্যান নেভার এক্সিট GTI মানে গ্রস টোটাল ইনকামে বেশি হতে পারবে না ডিডাকশন কখনোই গ্রস ইনকামে বেশি হতে পারবে না ডিডাকশন কত 16 লাখ টাকা আর আমার গ্রস ইনকাম কত 14 লাখ টাকা তাহলে আমি এখানে 14 লাখই লিখবো তোমরা বলে স্যার আপনি ডিডাকশন 14 লাখ টাকা লিখো দেখো এটা তোমরা লিখবে ঠিকই তো বলেছো কোনো ভুল তো বলনি কিন্তু বলছি ভুল বলেছো কেন ভুল বলেছো এখানে কারণ আছে বোঝাতে হবে এই কারণটা বোঝাতে হবে ঠিক আছে কারণটা বোঝাতে হবে কেন দেখো আগের অঙ্কে আমরা এই টপিক বেস করে করেছিলাম কিন্তু এই অঙ্কে করতে পারবো না কেন আগের অঙ্কে এটা ছিল না এসটিসিটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল না শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইন পরের অঙ্কে করাবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে আমার এক ধরনের স্পেশাল ইনকাম ঠিক আছে এর উপর স্পেশাল রেট বসে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর স্পেশাল রেট বসে কি বললাম শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর একটা স্পেশাল রেট বসে যেটা ইনকাম ট্যাক্স ঠিক করে দিয়েছে ঠিক আছে তার মানে এই কত তোমরা বলতে চাইছো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর যে স্পেশাল রেট বসে কত রেট বসে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% বসে কত পার্সেন্ট 15% এখানে লিখে দিচ্ছি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% বসে এটা হচ্ছে স্পেশাল রেট ঠিক আছে তো তার মানে আমি কি বলতে পারি এই যে 3 লাখ টাকা আছে এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যে 3 লাখ টাকা আছে 3 লাখ টাকার উপর এই 3 লাখ টাকা ডিডাকশন পাবো না এই যে ডিডাকশন আন্ডার 80c টু 80u আছে এখানে 3 লাখ টাকা ডিডাকশন পাবো না তো 14 লাখের মধ্যে যদি 3 লাখ টাকা ডিডাকশন নাই পেলাম তাহলে কত টাকা ডিডাকশন পেলাম 11 লাখ টাকা না তাহলে এখানে 11 লাখ টাকা হবে আবার বোঝার চেষ্টা করো এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলতে 3 লাখ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর স্পেশাল রেট বসে স্পেশাল রেট বলে 15% ঠিক আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% স্পেশাল রেট বলবে তাই এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর আমি ডিডাকশন পাবো না কোন ডিডাকশন এই 80c টু 80u ডিডাকশন পাবো না শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর এটা মাথায় রাখবে ঠিক আছে তার মানে আমি 3 লাখ টাকা ডিডাকশন না পাই 14 লাখের মধ্যে 3 লাখ টাকা ডিডাকশন না পাই কত টাকা ডিডাকশন পাচ্ছি 11 লাখ টাকা তাই এখানে 14 লাখ থেকে 11 লাখ বাড়তি কত হচ্ছে তোমার 3 লাখ টাকা হচ্ছে 3 লাখ টাকা ঠিক আছে তো তাহলে এবার এখানে একটা নোট লিখে দাও কি নোট লিখবে কি লেখা আছে ডিডাকশন আছে 80c টু 80u ঠিক আছে তো देखो shall not be allowed from HTCG shall not be allowed देखो shall not be allowed from HTCG তার মানে এই যে এখানে ডিডাকশন আছে 80c টু 80u এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে কোনো ডিডাকশন পাওয়া যাবে না তাহলে আশা করি বুঝতে পারলে টুকে নাও
আশা করি টোটো হয়ে গেছে। আবার মুছছি দেখো অঙ্কটা, মানে নেক্সট অঙ্ক করব। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে কি করব, এটা বলবো জাস্ট ক্যাপিটাল গেইনটা চেঞ্জ হবে, এইগুলো চেঞ্জ হবে একটু। আচ্ছা, এটা তো ইনকাম তাই হবে, স্যালারি থেকে ইনকাম কত 5 লাখ টাকা, হাউস বডি থেকে ইনকাম কত 6 লাখ টাকা, বিজনেসের কোনো ইনকাম নেই, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন, এই অঙ্কে যে ক্যাপিটাল গেইন বলেছে না, আগের অঙ্কটা গিয়েছিল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তো এই অঙ্কটা গেলে লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, এখানে লিখে দাও ব্র্যাকেটে লং টার্ম ক্যাপিটাল গেইন। স্যার তাহলে কি এটাও কি এক ধরনের স্পেশাল ইনকাম? হ্যাঁ, এটাও এক ধরনের স্পেশাল ইনকাম, এর উপর স্পেশাল রেট বসবে। আগে তো আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর স্পেশাল রেট বসেছে, তো লং টার্মের উপর স্পেশাল রেট বসবে। স্যার কত বসে স্পেশাল রেট? লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর স্পেশাল রেট 20% বসে, 20%। লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর স্পেশাল রেট কত বসবে? 20%। আর শর্ট টার্মের উপর কত বললাম আগেরটাই 15%, আর লং টার্মের উপর 20%। তাহলে কত টাকা ছিল লং টার্ম থেকে ইনকাম করেছি? 3 লাখ টাকা, 3 লাখ টাকা। স্যার তার মানে এই যে 3 লাখ টাকা যে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে এই 3 লাখ টাকার উপর নিশ্চয়ই এখানে ডিডাকশন পাবে না। একদমই ঠিক বলেছো, লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কোনো ডিডাকশন পাবে না, 80 টু 80 ডিডাকশন পাবে না। ঠিক আছে, আচ্ছা টোটাল করো, 5 লাখ আর 6 লাখ 11 লাখ, 11 লাখ আর 3 লাখ 14 লাখ, তো গ্রস টোটাল ইনকাম 14 লাখ টাকা। তো এখানে ডিডাকশন পাবো কোনটা? এটা পাবো, এটা পাবো, এটা তো পাবো না। তাহলে এখানে 11 লাখ টাকাই বসবে, বাদ দিয়ে কত হচ্ছে? 3 লাখ টাকা। এটা হচ্ছে তোমার টোটাল ইনকাম। তাহলে নোটটা কি লিখবে তোমরা নিজেরাই লিখতে পারবে, শুধু জাস্ট এখানে এসটিসিজি জায়গা কি লিখবে? লং টার্ম ক্যাপিটাল গেইন, এলটিসিজি, এলটিসিজি। ঠিক আছে, কি লেখা আছে? ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U shall not be allowed from long term capital gain। তাহলে এখনো পর্যন্ত তোমরা কি বুঝতে পারলে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন স্পেশাল ইনকাম, এর উপর স্পেশাল রেট বলবে। শর্ট টার্মের উপর 15% আর লং টার্মের উপর 20%। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক বা লং টার্ম ক্যাপিটাল গেইন হোক, আন্ডার সেকশন 80C to 80U তে কোনো ডিডাকশন পাওয়া যায় না। ঠিক আছে, আরেকটা কি বলেছি, গ্রস টোটাল ইনকামের চেয়ে ডিডাকশন কখনো গ্রস টোটাল ইনকামের বেশি হতে পারে, মানে 80C to 80U এর কথা বলছি। আচ্ছা, আশা করি হয়ে গেছে। এরপর একটা বলছি, এরপর আরেকটা আছে, দেখো একই কোশ্চেন, একটা কোশ্চেন বেস করেছি, ওর মধ্যে সব বলে দিচ্ছি। স্যালারি থেকে ইনকাম করেছি 5 লাখ টাকা, হাউস প্রপার্টি থেকে ইনকাম করেছি 6 লাখ টাকা, পিজিপি থেকে কিছু বলেননি ইনকাম। এই অঙ্কটায় ক্যাপিটাল গেইন নেই, কারণ শর্ট টার্ম লং টার্ম দুটোই উঠিয়ে দিয়েছি। আর নেই কিছু এখানে লটারি ইনকাম, তোমরা নিশ্চয়ই শুনেছো লটারি ইনকাম। এখন তো অনেকেই লটারি থেকে টাকা যেতে, এখন তো অনেকেই লটারি থেকে টাকা যেতে। তো লটারি থেকে যে ইনকাম করেছি এটা কোথায় এসেছে? আমরা আদার সোর্স শিখেছি, লটারি ইনকাম আদার সোর্সে আসে। এখানে লিখবো লটারি ইনকাম, লটারি ইনকাম, এখানে লিখবো লটারি ইনকাম। তো লটারি ইনকাম এটাও এক ধরনের স্পেশাল ইনকাম, এটাও এক ধরনের স্পেশাল ইনকাম। লটারি ইনকামটা হচ্ছে এক ধরনের স্পেশাল ইনকাম। এই স্পেশাল ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স নেয় গভর্নমেন্ট? এর উপর ট্যাক্স হয় 30%। কত পার্সেন্ট? 30%। লটারি ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স হবে? 30%। এখানে লিখি 30%। তো স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসে। স্পেশাল ইনকাম কি কি বললাম? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন আর লটারি ইনকাম। শর্ট টার্মের উপর 15%, লং টার্মের উপর 20% আর লটারির উপর 30%। তো ঠিক আছে, বুঝতে পারলে লটারি ইনকাম কত ছিল? 3 লাখ টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 5 6 11 লাখ 3 14 লাখ টাকা গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, তো এবার 80C to 80U ডিডাকশন। তার মানে আমি কি বলেছি, যে কটা স্পেশাল ইনকাম থাকবে, কোন রকমের স্পেশাল ইনকামে ডিডাকশন পাওয়া যায় না 80C to 80U তে। তার মানে 3 লাখ টাকা ডিডাকশন পাবো না, পাবো কত? 11 লাখ টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 3 লাখ টাকা। ঠিক আছে, তো এখানে নোটটা চেঞ্জ করে দাও, কি লিখবে? ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U shall not be allowed from, কি লিখবে? লটারি ইনকাম, from লটারি ইনকাম, from লটারি ইনকাম। আশা করি বোঝা গেল এটা। তো বোঝা গেল তো অবধি। এরপরে দেখো কি লিখবো, এরপরে লিখো মিডিলে লিখো রেটস, মিডিলে লিখো রেটস। ঠিক আছে, তো একদিকে লিখো ফাইন্যান্স অ্যাক্ট, একদিকে লিখো ফাইন্যান্স অ্যাক্ট,
আর একদিকে লিখবো স্পেশাল রেট, আর একদিকে লিখবো স্পেশাল রেট, ঠিক আছে। এর নিচে ডাউন অ্যারো দিয়ে লিখবো স্ল্যাব রেট, স্ল্যাব রেট, আর নিচে ডাউন অ্যারো দিয়ে লিখবো ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স। দেখো ব্যাপারটা বুঝিয়েছি, না বোঝার কিছু নেই। আমরা যখন ফোর্থ সেমিস্টারে ইনকাম ট্যাক্স চ্যাপ্টারটা আরম্ভ করেছিলাম, আমরা মানে ফার্স্ট এর ভিডিওতেই ফাইন্যান্স অ্যাক্ট নিয়ে বলেছিলাম। দেখো জিনিসটা বোঝো, আমাদের যে ইনকাম ট্যাক্সের আন্ডারে যে রেট গুলো আছে না, যে আমরা যে ইনকাম করি তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তার উপর তো রেট ধার্য করা হয়, রেট চার্জ করা হয়। তো কিছু রেট ফাইন্যান্স অ্যাক্টে চার্জ হয় আর কিছু রেট স্পেশাল রেটে চার্জ হয়। ফাইন্যান্স অ্যাক্টটা কি বলছি, ফাইন্যান্স অ্যাক্ট জিনিসটা কি একটু বুঝে নাও। তো প্রতি বছর আমাদের দেশে একটা বাজেট পেশ হয়। কোন দিন বাজেট পেশ হয়? ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেটে, মানে 28শে ফেব্রুয়ারি। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি একটা বাজেট পেশ হয়, ঠিক আছে। তো এই বাজেটটা কে পেশ করে? আমাদের দেশের অর্থমন্ত্রী পেশ করে, ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টার এই বাজেটটা পেশ করে, ঠিক আছে। সেই বাজেটে কি করে? তিনি স্ল্যাব রেট বলে দেয়। তোমরা দেখতে পারবে, তোমরা নিশ্চয়ই খবরে শোনো যে ফেব্রুয়ারি মাসে বাজেটটা পেশ হয়, তার প্রতি বছরই বলে যে এত টাকা ইনকাম করলে গভর্নমেন্টকে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে স্ল্যাব রেট, ঠিক আছে, যেটা ফাইন্যান্স অ্যাক্ট ঠিক করে দেয়। আর স্পেশাল রেট কি? কিছুক্ষণ আগেই বললাম, আমাদের কিছু স্পেশাল ইনকাম আছে, সেই স্পেশাল ইনকামের উপর ট্যাক্সটা কারা লাগায়? স্পেশাল রেটে যে ট্যাক্সটা সেটা কারা লাগায়? সেটা ইনকাম ট্যাক্স লাগায়, ঠিক আছে। তো তোমরা জিনিসটা বুঝতে পারলে। এই যে কিছুক্ষণ আগে আমরা উপরে করলাম, কি করলাম? কিছু স্পেশাল ইনকাম ছিল, ঠিক আছে। এই দেখো লিখে দিচ্ছি এখানে স্পেশাল ইনকাম। এই স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসে, স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসে, ঠিক আছে। আর কি? আর হচ্ছে আমাদের টোটাল ইনকাম বেরিয়েছিল আগের অঙ্কটায়, দেখো, ঠিক আছে। উপরে যে অঙ্কগুলো করলাম এর আগে, টোটাল ইনকামের উপর কি বসে? স্ল্যাব রেট বসে, স্ল্যাব রেট বসে। তাহলে জিনিসটা বুঝতে পারলে, স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসবে আর টোটাল ইনকামের উপর স্ল্যাব রেট বসবে। স্ল্যাব রেট কে ঠিক করে? ফাইন্যান্স অ্যাক্ট। আর স্পেশাল ইনকাম কে ঠিক করে? ইনকাম ট্যাক্স, ঠিক আছে, বোঝা গেল। ঠিক এরপরে দেখো, আমরা স্পেশাল ইনকামের কথাটা বলছি, যদিও আগে বলেছি তবুও একবার লিখে দিচ্ছি। এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন, আর এখানে লিখছি ধরো লটারি, লটারি ইনকাম, লটারি ইনকাম, ঠিক আছে। রেট তোমরা নিজেরাই বলতে পারবে, রেট এগুলো কি ইনকাম? এগুলো তো সব স্পেশাল ইনকাম, স্পেশাল রেট বসবে। লটারির উপর কত পার্সেন্ট বসে? 30%, ঠিক আছে। শর্ট টার্মের উপর কত বসবে? 15%। আর লং টার্মের উপর কত বসবে? 20%, 20%, ঠিক আছে। আচ্ছা, ডিডাকশন এখানে লিখি, নিচে লিখি ডিডাকশন under section 80C to 80U, under section 80C to 80U, ঠিক আছে। তো 80C থেকে 80U লটারি ইনকামে কোনো ডিডাকশন পাওয়া যাবে না, শর্ট টার্মে পাওয়া যাবে না, লং টার্মে কোনো পাওয়া যাবে না। একটা কথা বলে দিই, ঠিক আছে। তো তোমার ইনকাম যাই হোক না কেন, তোমাদের ইনকাম যাই করো না কেন, লটারির উপর এত পার্সেন্টই ইন্টারেস্ট, এত পার্সেন্টই ট্যাক্স নেবে, ঠিক আছে। তো লটারির উপর এত পার্সেন্ট ট্যাক্স নেবে, তোমার ইনকাম যাই হোক, ঠিক আছে। ইনকাম 1 কোটি হোক বা ধরো তোমার ইনকাম 50,000 টাকা হোক, লটারির উপর 30% ট্যাক্স নেবে, ঠিক আছে। এমনও পার্সেন্ট আছে ধরো কোনো, এখন ধরো পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু সে ধরো লটারি কিনেছে, পড়াশোনা করছে, তার তো কোনো ইনকাম নেই, তার তো কোনো ইনকাম নেই, কিন্তু এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে লটারি কিনেছে, লটারিতে ধরো ও 5,000 টাকা জিতে গেছে, ওর উপর ট্যাক্স 30%, ঠিক আছে। তো মানে তোমার ইনকাম যাই হোক না কেন, লটারির উপর 30% ট্যাক্স নেবে, লটারি থেকে এই টাকায় 30% ট্যাক্স নেবে। তোমার ইনকাম যাই হোক না কেন, শর্ট টার্ম বা লং টার্মের উপর 15 না 20% ট্যাক্স নেবে। এটা হচ্ছে তোমার স্পেশাল ইনকাম, এর উপর স্পেশাল রেট বসাবেই বসাবে। তো বোঝা গেল, ডিডাকশনটা বোঝা গেল। আচ্ছা, এরপরে মেইন টপিক, এতক্ষণ তো আমরা এইসব নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এতক্ষণ তো আমরা এইসব নিয়ে আলোচনা করলাম। তো আমাদের যে মেইন চ্যাপ্টারটা ছিল, মেইন চ্যাপ্টার ছিল ডিডাকশন। ডিডাকশন চ্যাপ্টার করার আগে আমরা কিছু ইন্ট্রোডাকশন বাড়িয়ে দিলাম, এই চ্যাপ্টারে কি ইন্ট্রোডাকশন বাড়িয়ে দিলাম, যেটা তোমাদের 5th সেমিস্টারে টোটাল ইনকাম করতে গিয়ে অনেক বেনিফিট দেবে, অনেক বেনিফিট পাবে তোমরা, ঠিক আছে। তো এইবার আমরা আলোচনা করি আমাদের যে আজকে ডিডাকশনের যে মেইন টপিক কি ছিল, 80C থেকে 80U। আজকে আমরা 80C করাবো, 80C করাবো। 80C এর নোটটা এত সুন্দরভাবে করিয়ে দেবো, নোটটা যদি একবার ভালো করে তোমরা পড়তে পারো, তাহলে 80C যাই অঙ্ক দিক, যে কোনো অঙ্ক পেরে যাবে, ঠিক আছে। অঙ্ক আলাদা করে করার দরকার হয় যদি 80C রুলটা যদি ভালো করে ফলো করা থাকে, ঠিক আছে। দেখো আমি সেটা করাচ্ছি। তো দেখো লিখো, প্রথমে লিখো ডিডাকশন আন্ডার সেকশন 80C। এখানে দেখো লিখছি ডিডাকশন, লিখছি ডিডাকশন আন্ডার সেকশন 80C, ডিডাকশন আন্ডার সেকশন 80C। ব্যাকে লিখো ডিডাকশন ইন রেসপেক্ট অফ কন্ট্রিবিউশন অর ইনভেস্টমেন্ট,
ব্যাকে দেখো ডিডাকশন ইন রেসপেক্ট অফ deduction in respect of deduction in respect of contribution or investment contribution slash the income investment আচ্ছা আমরা বলবো 80C 80C যে 80C আছে না মানে 80C এর মধ্যে তোমরা কন্ট্রিবিউট করবে ঠিক আছে 80C এর মধ্যে কন্ট্রিবিউটও করতে পারো আবার ইনভেস্টমেন্টও করতে পারো মানে আমরা ধরো আমি একজন পার্সন বা মিস্টার এক্স ও 80C এর মধ্যে যে সমস্ত কথা বলা আছে ঠিক আছে যে সমস্ত টপিকের কথা বলা আছে ওই সমস্ত জায়গায় যদি ইনভেস্ট করে তাহলে ডিডাকশন পাবে সেই নামগুলো বলবে 80C এর মধ্যে কি কি বলেছে ঠিক আছে তো 80C এর মধ্যে কি কি বলেছে এখন সেইগুলো আলোচনা করব আচ্ছা আগে লিখে দিই এখানে একটা করে পয়েন্ট লিখি available to বা বলতে পারো এলিজিবল অর্থাৎ 80C ধারায় এই যে 80C আছে না 80C তে কারা ডিডাকশনের জন্য এলিজিবল আছে ঠিক আছে তো 80C তে কারা ডিডাকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই যে ধারাটা আছে 80C তে ডিডাকশনের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে লিখে নাও ইন্ডিভিজুয়াল কে ধরো মিস্টার রাম ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল তোমরা সবাই ইন্ডিভিজুয়াল ঠিক আছে যে কোনো পার্সন ঠিক আছে পার্সন মানে কি ইন্ডিভিজুয়াল ঠিক আছে যেমন মিস্টার রাম ইন্ডিভিজুয়াল শাহরুখ খান ইন্ডিভিজুয়াল ঠিক আছে এরকম এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর এটা HUF মানে না HUF মানে হচ্ছে হিন্দু আনডিভাইড ফ্যামিলি তার মানে 80C তে কারা অ্যাপ্লাই করতে পারে ডিডাকশনের জন্য ইন্ডিভিজুয়াল আর HUF আর কেউ অ্যাপ্লাই করতে পারে না কোম্পানি অ্যাপ্লাই করতে পারে না পার্টনারশিপ ফার্ম অ্যাপ্লাই করতে পারে না তো মাথায় রাখবে এগুলো আচ্ছা নেক্সট দেখো 2 নম্বর দিয়ে লেখো কোয়ান্টাম অফ ডিডাকশন ঘাবড়ানোর কিছু নেই কোয়ান্টাম অফ ডিডাকশন মানেও যা আর অ্যামাউন্ট অফ ডিডাকশন মানে একই জিনিস তাহলে কি লিখছি কোয়ান্টাম অফ ডিডাকশন কি লিখছি কোয়ান্টাম অফ ডিডাকশন তো কি লিখেছে কোয়ান্টাম ডিডাকশন এই যে 80C তে এই যে আমি যদি 80C তে যদি ডিডাকশন পেতে যাই তার মানে কি আমার কাছে 80C এর আন্ডারে যে সমস্ত কন্ট্রিবিউশনের কথা বলা যায় এখানে কন্ট্রিবিউট করতে হবে 80C এর আন্ডারে যে সমস্ত জিনিসের কথা বলা যায় ওখানে থেকে কন্ট্রিবিউট করতে হবে বা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে তো তাই লেখো অ্যামাউন্ট পেড অর ডিপোজিটেড টোটাল যত টাকা কন্ট্রিবিউট করব 80C এর আন্ডারে যতগুলো আছে তা আমরা যেই জায়গায় কন্ট্রিবিউট করছি সেই টাকাটা এখানে লিখবো আর নিচে লিখবো ম্যাক্সিমাম লিমিট কিনছি ম্যাক্সিমাম লিমিট ধরো 1.5 লাখ টাকা ও পরিষ্কার ভাবে বলে দিই যে 80C তে আমি যত টাকাই কন্ট্রিবিউট করি না কেন 80C আন্ডারে আমরা যত টাকাই কন্ট্রিবিউট করি না কেন ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড়বো তার বেশি ছাড় পাবো না 80C এর আন্ডারে আমরা যত টাকাই কন্ট্রিবিউট করি না কেন ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাবো তার বেশি ছাড় পাবো না এটা পরিষ্কার ভাবে বলে দিয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম লিমিট বুঝতে পারলে তার মানে এখানে কি লিখবে এখানে কোন টাকাটা হবে এখানে নিয়ম whichever is lower এই যে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে তো ঠিক আছে ছোট ছোট একটা एग्जांपल করি তোমাদের ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে তো দেখো রোমান 1 একটা एग्जांपल লিখছি লেখো সবাই লেখো অ্যামাউন্ট পেড স্যার কোথায় অ্যামাউন্ট পেড করেছি 80C এর মধ্যে যেই সমস্ত কথা বলেছে 80C এর আন্ডারে যে সমস্ত ফান্ডের কথা বলেছে বা যেই সমস্ত জায়গায় কন্ট্রিবিউট করেছি তার টোটাল ধরে কন্ট্রিবিউট করেছি বা টোটাল ধরে 80C এর আন্ডারে আমি পে করেছি টোটাল 80C এর আন্ডারে পেমেন্ট করেছি 70000 কত পেমেন্ট করেছি 70000 ঠিক আছে আর ম্যাক্সিমাম কত টাকা ডিডাকশন দেবো স্যার 1.5 লাখ টাকা এখানে দেখো ম্যাক্সিমাম লিমিট কত হলো 1.5 লাখ টাকা তার মানে তোমরা নিজেরাই বলো আমি কন্ট্রিবিউট করেছি 70000 80C তে আর ম্যাক্সিমাম ডিডাকশন পেতে পারি 1.5 লাখ টাকা ম্যাক্সিমাম ডিডাকশন পেতে পারি 1.5 লাখ তাহলে আমাকে ডিডাকশন কত দেবে 1.5 লাখ টাকার বেশি দেবে না কিন্তু আমি দিয়েছি কত 70 তাহলে আমাকে ডিডাকশন 70000 ই দেবে তার বেশি ডিডাকশন দেবে না বা কারো যদি বুঝতে অসুবিধা হয় কি শিখেছি এই দুটোর মধ্যে যেটা ছোট এই দুটোর মধ্যে ছোট কোনটা স্যার 70000 তাহলে তোমার ডিডাকশন হবে কত 70000 এখানে লিখো ডিডাকশন আন্ডার সেকশন 80C ঠিক আছে 80C এর মধ্যে ডিডাকশন কত হবে 70000 আবার বলে দিচ্ছি 80C তে তুমি 70000 টাকা ডিপোজিট করেছো ঠিক আছে 70000 টাকা তুমি একবারে ডিপোজিট করবে এমন কোনো কথা নেই তুমি ভেঙেও ডিপোজিট করতে পারো আমি অঙ্ক এখন পড়াবো ডিটেইলসে বুঝতে পারবে ধরো 80C তে তুমি যত টাকা টোটাল কন্ট্রিবিউট করেছো তার ভ্যালু হচ্ছে 70000 আর ম্যাক্সিমাম তুমি 80C তে ছাড় পাবে 1.5 লাখ টাকা তার মানে তুমি ডিডাকশন কত হবে স্যার ডিডাকশন আপনি বললেন ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার বেশি ছাড় পাবো না তার মানে আমি যত টাকা দিই তত টাকাই ছাড় পাবো
1.5 লাখ টাকার বেশি হবে না, তাহলে আমি দিয়েছি 70 তে 70ই ছাড়বো। আচ্ছা আর একটা एग्जांपल নিয়ে নাও, কি লিখবে 2 নম্বর एग्जांपल লেখো অ্যামাউন্ট পেড একটু ঘুরিয়ে নিচ্ছি, অ্যামাউন্ট পেড ধরো 1,55,000, কত টাকা অ্যামাউন্ট পে করেছি ইটিসি তে 1,55,000 টাকা, আর ম্যাক্সিমাম কত টাকা ডিডাকশন পাবো, ম্যাক্সিমাম কত টাকা ডিডাকশন পাবো 1.5 লাখ। তবে লাইনটার মানে কি ম্যাক্সিমাম আমি 1.5 লাখ টাকা মানে স্যার আপনি বলেছেন এইচটিসি তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ডিডাকশন পাবো, 1.5 লাখ টাকার বেশি পাবো না, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ডিডাকশন পাবো মানে 1.5 লাখ টাকার বেশি আমি ডিডাকশন পাবো না, 1.5 লাখ টাকা অবধি পাবো, তার উপরে পাবো না। তার মানে কত 1.5 লাখ টাকা অবধি পাবো, আমি কত টাকা পেমেন্ট করেছি 1,55,000, তাহলে আমি কত টাকা ডিডাকশন পাবো 1.5 লাখ টাকা। বুঝতে অসুবিধা হচ্ছে না? এই দুটোর মধ্যে লোয়ার কোনটা 1,50,000, তাহলে বুঝতে পারলে কি লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 80C। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, তোমরা 80C তে যত টাকায় কন্ট্রিবিউট করো না কেন ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ডিডাকশন পাবে, 1.5 লাখের বেশি পাবে না। তুমি যদি 1.5 লাখের কম কন্ট্রিবিউট করো তাহলে সেই কম টাকাটাই তুমি ডিডাকশন পাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার ডিডাকশনটা তো বোঝালাম, এইবার আমরা কি বলবো জানো, এবার আমরা বলবো 80C আন্ডারে কি কি পয়েন্ট আসবে সেই পয়েন্টগুলোর নাম বলে দিচ্ছি, ঠিক আছে পয়েন্টগুলোর নাম বলে দিচ্ছি। মেইনলি তো কয়েকটা পয়েন্ট বলতে হয়, তবে দুটো তিনটে পয়েন্ট ভালো করে বুঝতে হয়, বাকি সব পয়েন্টগুলো একবার করে এডিট মারলেই হয়ে যায়। তো প্রথম পয়েন্টের নাম তোমরা লেখো, প্রথম পয়েন্ট তোমরা কি লিখবে লেখো 1 নম্বর দিয়ে লেখো এলআইসি, নাম শুনেছো তো? আজকালকার দিনে প্রতিটা মানুষই এলআইসি তে টাকা রাখে, এলআইসি করে আজকালকার দিনে প্রতিটা মানুষই এলআইসি করা থাকে, ঠিক আছে? তো এলআইসি যে কয়েকটা এলআইসি পলিসির নাম বলছি, দেখো কত পলিসি আছে, জীবন আনন্দ পলিসি আছে, তারপর নিউ এন্ডোমেন্ট ফান্ড আছে, জীবন লাভ আছে, জীবন সরল আছে, কত পলিসি, এরকম পলিসি প্রতিটা মানুষেরই কিছু না কিছু করা থাকে, ঠিক আছে? তো সেই এলআইসি কথা বলছি, সেই এলআইসি কথা বলছি। আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা এলআইসি তে টাকা দাও, তোমরা এলআইসি তে ইনভেস্ট করো ডিডাকশন দেবে, এলআইসি তে ইনভেস্ট করো ডিডাকশন দেবে। কি বললাম বুঝতে পারছো তো? তো ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিচ্ছে। তো দেখো প্রথম পয়েন্টের নাম লেখো 1 নম্বর দিয়ে লিখছি, 1 নম্বর দিয়ে লিখছি এলআইসি। এলআইসি এর ফুল ফর্ম কি? এলআইসি এর ফুল ফর্ম হচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে লেখো ইন্সুরেন্স লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি লিখলাম? লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে? তো এখানে এখানে কারা কারা এই এলআইসি, আমরা কি বলেছিলাম 80C তে কারা এলিজিবল, ইন্ডিভিজুয়াল এইচইউ দুজনই। প্রথমে আমরা ইন্ডিভিজুয়ালের কথা বলি, ইন্ডিভিজুয়ালের কথা বলি। দেখো এই জিনিসটা বোঝার আগে জিনিসটাকে ভালো করে বুঝি, ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে মিস্টার এক্স, এই ধরো এটা হচ্ছে মিস্টার এক্স, ঠিক আছে? এটা হচ্ছে মিস্টার এক্স, আমি কি বলেছি মিস্টার এক্স একজন ইন্ডিভিজুয়াল, এক্স একজন ইন্ডিভিজুয়াল। এবার ধরো এখানে ধরো লাইফ মিস্টার এক্স, আরে আমরা যে এলআইসি করি না, ধরো আজকে যদি আমি এলআইসি করি আমার লাইফের উপর করতে পারি, ঠিক আছে? তো আমরা কারোর লাইফের উপর এলআইসি করি, ঠিক আছে? যখন এলআইসি করা হয়, যে এজেন্টের কাছে এলআইসি করা হয় তখন জানতে চাই তুমি কার উপর এলআইসি করবে, কার জন্য এলআইসি করবে। তো এখানে যে মিস্টার এক্স ইন্ডিভিজুয়াল আছে, তো মিস্টার এক্স লাইফ কার লাইফের উপর, ওন লাইফ বা বলতে পারো হিমসেলফ, ঠিক আছে? মিস্টার এক্স যদি ওর নিজের লাইফের উপর এলআইসি করে, ঠিক আছে, তাহলে এলিজিবল হবে 80C তে, রাইট মেরে দিলাম, ঠিক আছে? যদি ও কার লাইফের উপর করতে পারে, ওর ওয়াইফের লাইফের উপর, ওর ওয়াইফের লাইফের উপর যদি এলআইসি করে তাহলে সেটা এলিজিবল হবে 80C তে। আর কার চিলড্রেন, তাহলে এখানে দিয়েছি কার লাইফের উপর, চিলড্রেনের লাইফের উপর যদি এলআইসি করে, ঠিক আছে? তো তাহলে এখানে লিখে দিই চিলড্রেনের লাইফের উপর যদি এলআইসি করে তাহলেও এলিজিবল হবে 80C তে। এইবার দেখো প্রশ্ন ওঠে এখানে অনেক প্রশ্ন ওঠে। চিলড্রেন তোমার মাইনরও হতে পারে, আবার মেজরও হতে পারে, ঠিক আছে? মাইনরও হতে পারে, মেজরও হতে পারে। আচ্ছা চিলড্রেন কি হতে পারে? চিলড্রেন ডিপেন্ডেন্টও হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। তো লেখো একটা করে পয়েন্ট লেখো, চিলড্রেন ডিপেন্ডেন্টও হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। এখানে লিখছি ডিপেন্ডেন্ট
আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, ঠিক আছে। আচ্ছা চিলড্রেন কি হতে পারে, চিলড্রেন ম্যারিড হতে পারে আবার আনম্যারিড হতে পারে। তাহলে এখানে দেখো চিলড্রেন ম্যারিড হতে পারে আবার আনম্যারিড হতে পারে। তাহলে চিলড্রেনের কথা কি বললাম, ঠিক আছে, চিলড্রেনের কথা কি বললাম, মিস্টার এক্স যদি ওর চিলড্রেনের উপর এলআইসি করে, মিস্টার এক্স যদি ওর চিলড্রেনের লাইফের উপর এলআইসি করে তাহলে 80 তে ডিডাকশন পাবে। সেই চিলড্রেনটা মাইনর হতে পারে মেজরও হতে পারে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট হতে পারে আবার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার ম্যারিড হতে পারে আনম্যারিড হতে পারে। তো সব বলে দিলাম, কি কি বললাম, মিস্টার এক্স নিজের লাইফের উপর করতে পারে, নিজের ওয়াইফের লাইফের উপর করতে পারে আর নিজের চিলড্রেনের লাইফের উপর করতে পারে। এদের লাইফের উপর যদি এলআইসি করে তাহলে 80 তে ডিডাকশন পাবে। কিন্তু এবার প্রশ্ন হবে প্যারেন্টস, এবার প্রশ্ন হবে প্যারেন্টস, ঠিক আছে, প্যারেন্টস যদি মিস্টার এক্স যদি প্যারেন্টস এর লাইফের উপর এলআইসি করে, মিস্টার এক্স যদি প্যারেন্টস এর লাইফের উপর এলআইসি করে তাহলে কি 80 তে ডিডাকশন পাবে না। ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে মিস্টার এক্স, ঠিক আছে, মিস্টার এক্স বা কোনো ইন্ডিভিজুয়াল যদি তার প্যারেন্টস, প্যারেন্টস মানে বাবা মা, ঠিক আছে, এদের লাইফের উপর যদি এলআইসি করে তাহলে কোনো রকমের ডিডাকশন পাবে না। আর কি বলেছে, আর বলেছে ব্রাদার সিস্টার, ব্রাদার সিস্টার, ব্রাদার সিস্টার এদের লাইফের উপর যদি এলআইসি করে তাহলেও কোনো ডিডাকশন পাবে না। তার মানে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। আবার বলে দিচ্ছি, মিস্টার এক্স যদি নিজের লাইফের উপর এলআইসি করে তাহলে ডিডাকশন পাবে 80 তে, ওয়াইফের লাইফের উপর করলে ডিডাকশন পাবে 80 তে, চিলড্রেনের লাইফের উপর এলআইসি করলে, ঠিক আছে, সেক্ষেত্রেও ডিডাকশন পাবে। তবে কখনো কখনো কোশ্চেনে বলি দেয় মাইনর চাইল্ড, মেজর চাইল্ড, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ম্যারিড, আনম্যারিড, ঠিক আছে। আচ্ছা প্যারেন্টস এর লাইফের উপর এলআইসি করলে কোনো রকমের ডিডাকশন পাবে না, ঠিক আছে। তো ব্রাদার সিস্টার লাইফের উপর এলআইসি করলে কোনো রকমের ডিডাকশন পাবে না। তবে একটা কথা, ধরো আমি তো এখানে লিখলাম এক্স, ঠিক আছে, আমি কি লিখলাম এখানে এক্স, ইন্ডিভিজুয়াল এক্স, তার মানে কি এ হচ্ছে ছেলে, ঠিক আছে, তাই এখানে ওয়াইফ মানে মিসেস এক্স। তাই এরকমও হতে পারে কখনো কখনো ইনকাম করতে পারে, ওয়াইফ ইনকাম করতে পারে, সেখানে হচ্ছে তোমার তখন এখানে মিসেস এক্স, তখন এটা ওর হাজবেন্ড হয়ে যাবে। মানে মোট কথা যেই ইন্ডিভিজুয়ালের কথা বলছি বা যেই এসএসসির কথা বলছি সেই এসএসসি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। সেই এসএসসি যদি ছেলে হয়, ঠিক আছে, তার ওয়াইফ হবে সেক্ষেত্রে, আর যদি সেই এসএসসি যদি মেয়ে হয় তাহলে তার হাজবেন্ড হবে। তো জিনিসটা একই জিনিস, নতুন কিছু না, বোঝার কিছু নেই। তো বুঝতে পারলে ইন্ডিভিজুয়াল। আরেকটা পয়েন্ট লেখো, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা বোঝা গেল। এবার লিখি এইচ ইউ এফ, লেখো এইচ ইউ এফ, লেখো এইচ ইউ এফ। এইচ এর ফুল ফর্ম জানো, হিন্দু আল্টিমেট ফ্যামিলি। দেখো এলআইসি প্রিমিয়াম পেড অন দা লাইফ অফ, দেখো এলআইসি প্রিমিয়াম পেড অন দা লাইফ অফ, paid on the life of, LIC premium paid on the life of any member of HUF, any member of HUF। তার মানে কি বলেছে, হিন্দু আনডিভাইড ফ্যামিলি, হিন্দু আনডিভাইড ফ্যামিলি যে সমস্ত মেম্বার আছে যে কোনো মেম্বারের লাইফের উপর এলআইসি করলে 80 তে ছাড় পাওয়া যায়। তাহলে তুমি ঢুকে নাও। তাহলে এটা যদি বুঝতে পারলে, এবার দেখো এলআইসি ডিডাকশনটা বলে দিচ্ছি, এলআইসি নিয়মটা কি বলেছে, এলআইসি নিয়মটা কি জানতে হবে। এলআইসি ডিডাকশনটা কি বলছে লেখো, জেনে রাখতে হবে, ঠিক আছে। তো লেখো অ্যামাউন্ট অফ লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম পে, লেখো অ্যামাউন্ট অফ লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম পে, অ্যামাউন্ট অফ লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম পে, amount of life insurance premium pay, but subject to 10% of sum assured, 10% of sum assured। sum assured এর আরেকটা কথা হচ্ছে পলিসি ভ্যালু। কি লিখলাম, পলিসি ভ্যালু। কি লিখলাম, 10% of sum assured অর দিয়ে লেখো পলিসি ভ্যালু, ঠিক আছে। তো তোমরা জিনিসটা বুঝিয়েছি না, বোঝার কিছু নেই। এই যে 80 তে তো এলআইসি প্রিমিয়াম টাকা দিতে পারি আমরা সবাই, অনেকেরই এলআইসি করা থাকে, যাদের এলআইসি করা থাকে তারা 80 তে ছাড় পেয়ে যায়। কিন্তু তার কিছু রুল আছে, ঠিক আছে, তাদের রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশনটা কি বলেছে, বলছে অ্যামাউন্ট অফ লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম পে,
ঠিক আছে তো, বাট সাবজেক্ট টু 10% অফ সাম অ্যাসিওর্ড পলিসি ভ্যালু। কি বলে দিয়েছে ইনকাম ট্যাক্স এর পরিষ্কার ভাবে বলে দিয়েছে। দেখো আমি কি বলছিলাম, প্রতিটা মানুষেরই কিছু এলআইসি করে থাকে, তো যে কোনো এলআইসি, ঠিক আছে তো, যে কোনো এলআইসি, কি কি এলআইসির নাম বললাম, কিছুক্ষণ আগে বললাম জীবন আনন্দ, ঠিক আছে তো, তারপর জীবন সরল, ঠিক আছে, জীবন লাভ, নিউ এন্ডোমেন্ট ফান্ড, তো এরকম অনেক এলআইসির অনেকগুলো পলিসি আছে। যারাই এলআইসি করে থাকে তখন এলআইসি করার আগে তাকে দেখবে একটা বন্ড দেয়, বন্ড, ঠিক আছে, একটা পেপার দেয়। সেই পেপারে ফার্স্ট পেজে যেগুলো লেখা থাকবে সাম অ্যাসিওর্ড বা পলিসি ভ্যালু, ঠিক আছে, সাম অ্যাসিওর্ড লেখা থাকে, পলিসি ভ্যালু লেখা থাকে না। সাম অ্যাসিওর্ড বা পলিসি ভ্যালু পার্টিকুলার যেই এসএসসি কথা বলছি বা যেই ইন্ডিভিজুয়াল কথা বলছি, মিস্টার এক্স, ওর যদি কিছু হয়ে যায়, আজকে যদি ওর ডেথ হয়ে যায়, তাহলে ওর ফ্যামিলি এই পলিসি ভ্যালুর টাকাটার সঙ্গে আরো কিছু টাকা পেয়ে যাবে, ঠিক আছে তো। বা ধরো এই পলিসিটা ম্যাচিওর হলে সে তো টাকা পাবে, সেটাই হচ্ছে তোমার পলিসি ভ্যালু। তো বুঝতে পারছো, ওই বন্ডের উপরেই লেখা থাকে পলিসি ভ্যালু। তো ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তোমার ধরো পলিসি ভ্যালু, তুমি যেই পলিসিটা করছো, ঠিক আছে, সেই পলিসি ধরো আছে 10 লাখ টাকা। কত টাকা পলিসি আছে? পলিসি আছে 10 লাখ টাকা, মানে 10 লাখ টাকা পলিসি ভ্যালু বা সাম অ্যাসিওর্ড আছে, ঠিক আছে। এইবার ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তুমি 10 লাখের 10%, 10 লাখের 10% কত হয়? 1 লাখ টাকা। 10 লাখের 10% 1 লাখ টাকা। বলছে তুমি ম্যাক্সিমাম কত টাকা রিডাকশন পেতে পারো? ম্যাক্সিমাম তুমি 1 লাখ টাকা রিডাকশন পেতে পারো এলআইসির জন্য, অন্য না, এলআইসির জন্য তুমি ম্যাক্সিমাম 1 লাখ টাকা রিডাকশন পেতে পারো। মানে পলিসি ভ্যালু যত টাকা আছে তার 10% রিডাকশন পেতে পারো। সাপোজ ধরো তুমি ধরো এই বছর, ধরো তোমরা যারা এলআইসি করো নিশ্চয়ই প্রতি বছর তো একটা প্রিমিয়াম দিতে হয়, বলে স্যার কেউ আমরা কেউ মাসে দিই, কেউ কোয়ার্টারে দিই, কেউ বছরে দেয়, কেউ ইয়ারে দেয়, তোমার হাফ ইয়ার দেয়। তো ব্যাপারটা সেটা না, আমি বছরের কথা বলছি, বছরে তো একটা প্রিমিয়াম হবে। কেউ ধরো বছরে ধরো প্রিমিয়াম দিয়েছে, ধরো 1.5 লাখ টাকা। কত টাকা প্রিমিয়াম দিয়েছে বছরে? 1.5 লাখ টাকা এলআইসি প্রিমিয়াম দিয়েছে বছরে, এলআইসি প্রিমিয়াম দিয়েছে বলো 1.5 লাখ টাকা, ঠিক আছে। আর পলিসি ভ্যালু কত ছিল? 10 লাখ টাকা। 10 লাখ 10% কত হয়? 1 লাখ টাকা। ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইনকাম ট্যাক্স পরিষ্কারভাবে বলে দিচ্ছে, তোমার পলিসি ভ্যালু যত আছে তার 10% এর বেশি যদি প্রিমিয়াম দাও, ঠিক আছে, তার 10% এর বেশি প্রিমিয়াম তুমি দিতে পারবে না। যদি তুমি দিয়ে দাও তাহলে ম্যাক্সিমাম রিডাকশন হবে 10%। তার মানে এখানে কি বলেছে? এখানে বলেছে ম্যাক্সিমাম 10%, মানে রেস্ট্রিকশন করে দিয়েছে 10% অবধি তুমি রিডাকশন পাবে, তার বেশি পাবে না। তা আমি একটা উদাহরণ দিয়েছি, ধরো আমি একটা পলিসি করেছি, সেই পলিসি ভ্যালু কত ছিল? 10 লাখ টাকা, ঠিক আছে, 10 লাখ টাকা। ধরো সাপোজ আমি এবছর ধরো প্রিমিয়াম দিয়েছি কত? এবছর ধরো প্রিমিয়াম দিয়েছি 1,10,00,000। কত টাকা প্রিমিয়াম দিয়েছি? এলআইসি তে 1,10,00,000 টাকা প্রিমিয়াম দিয়েছি। তাহলে ম্যাক্সিমাম কত টাকা রিডাকশন পেতে পারি? স্যার 10%, 10% রিডাকশন পাবো। 10 লাখ 10% কত? 1 লাখ টাকা। ম্যাক্সিমাম আমি 1 লাখ টাকায় রিডাকশন পাবো, তার বেশি রিডাকশন পাবো না, ঠিক আছে, 1 লাখ টাকা। দেখো 1 লাখ টাকাই এভাবে বলছি না, পলিসি ভ্যালু 10% করে দিলে 1 লাখ টাকা, তাই 1 লাখ টাকায় রিডাকশন, তার বেশি পাবো না, ঠিক আছে। কিন্তু আমি দিয়েছি 1,10,000, ঠিক আছে, রিডাকশন পাবো কত? 1 লাখ, ঠিক আছে। কথাটা বুঝতে পারলে কি পারলে না? আমি আবার এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো একটা কথা শোনো, দেখো পলিসি, দেখো এটা কোন সাল? এটা তো 2020। কেউ 2020 তে পলিসি করতে পারে, কেউ 1918, বা কেউ ধরো পুরনো পলিসিও থাকতে পারে। মানে ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে পলিসি দু রকমের, একটা 2012 সালের আগের পলিসির জন্য কি রুল, আর 2012 সালের পরের পলিসির জন্য কি রুল। 12 আগে কি ছিল, 12 পরে কি আছে, ঠিক আছে। তো সেটাই লিখে দিচ্ছি, লেখো পলিসি ইস্যু আপ টু, লেখো পলিসি ইস্যু আপ টু 31/3/12, বললাম না 2012। তো 31/3/12 অবধি যদি তো কারোর পলিসি করা থাকে, এই ডেট অবধি যদি কারোর পলিসি করা থাকে, সেক্ষেত্রে কত হয়ে যায়? 20% অফ পলিসি ভ্যালু, 20% অফ পলিসি ভ্যালু, 20% অফ পলিসি ভ্যালু, ঠিক আছে। কেউ যদি এই ডেটের আগে পলিসি করে থাকে তাহলে সে কত টাকা ডিডাকশন পেতে পারে? ম্যাক্সিমাম 20%, পলিসি হলো 20%, যদি এই ডেটের আগে পলিসি করা থাকে। যদি পলিসিটা ইস্যু করা হয় অন অর আফটার 1/4/12, যদি এই ডেটের পর যদি পলিসি ইস্যু করা হয়, সেক্ষেত্রে হয়ে যায় 10%, কি বললাম বুঝতে পারলে? কি বললাম আবার বলে দিচ্ছি, যদি এই ডেটের আগে বা এই ডেট যদি পলিসি ইস্যু করা হয় তাহলে 20%, আর এই ডেটের পরে হলে 10%। তো ব্যাপারটা বুঝতে পারলে? একটা एग्जांपल নিয়ে নাও, ঠিক আছে। ধরো এলআইসি প্রিমিয়াম, কি লিখছি? এলআইসি প্রিমিয়াম,
ধরো মিস্টার এক্স, সাপোজ মিস্টার এক্স এর কথা বলছি, মিস্টার এক্স ধরো এবছর এলআইসি দিয়েছে কত, এলআইসি প্রিমিয়াম দিয়েছে 15,000 টাকা। কত টাকা প্রিমিয়াম দিয়েছে? 15,000 টাকা। তো ও যে এলআইসি প্রিমিয়াম দিয়েছে কোনো পলিসি প্রিমিয়াম দিয়েছে, সেই পলিসির ভ্যালু হবে তো, ঠিক আছে? তার বন্ড পেপার দেখে বুঝলাম তার পলিসি ভ্যালু কত ছিল, তার পলিসি ভ্যালু ছিল তোমার 2 লাখ টাকা, পলিসি ভ্যালু কত ছিল 2 লাখ টাকা। তো তোমরা নিজেরাই বলো আমি কি বলেছিলাম। আচ্ছা এবার তোমার আমার প্রশ্ন হচ্ছে স্যার এই পলিসিটা কোন ডেটে করা ছিল? এই ডেটে, এই ডেটে মানে 31/3/12 আগে পলিসি করা না 1/4/12 পরে পলিসি করা? দেখো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এক্সামে যেটা বলবে না সব সময় এই ডেটের কথাই বলবে, এই ডেট, এটা তখন থাকবে না, এটা থাকবে না, এইটা থাকবে না, সব সময় এই ডেটই থাকবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এই পলিসিটা করা ছিল এই ডেটের পরে, তোমার 10%, তো 2 লাখ আর 10% করলে কত হয়? 20,000 টাকা, ম্যাক্সিমাম ডিডাকশন পাবো 20,000 টাকা, ম্যাক্সিমাম ডিডাকশন পাবো 20,000 টাকা, কিন্তু প্রিমিয়াম দিয়েছি কত? 15,000 টাকা, প্রিমিয়াম দিয়েছি 15,000 টাকা। তাহলে এখানে ডিডাকশনটা লেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো বুঝিয়ে দিচ্ছি, 2 লাখের 10% কত হয়? 20,000 और 15,000 হুইচ এভার ইজ লোয়ার, যেটা ছোট, ছোট কোনটা স্যার? 15,000, ঠিক আছে? তো বুঝতে পারলে? তাহলে দেখো আবার বলে দিচ্ছি, মিস্টার এক্স ধরো এলআইসি প্রিমিয়াম দিয়ে 15,000 টাকা, পলিসি ভ্যালু ছিল 2 লাখ টাকা, তো 2 লাখের 10% অফ ডিডাকশন দিতে পারি, তো 2 লাখের 10% কত? 20,000 টাকা ম্যাক্সিমাম ডিডাকশন দিতে পারি, প্রিমিয়াম দিয়েছি 15,000 টাকা, তাহলে ডিডাকশন পাবো কত? 15,000 টাকা। নেক্সট উদাহরণ নিয়ে নাও, নেক্সট एग्जांपल নিয়ে নাও। এবার নিজেরাই বলতে হবে তোমরা কত টাকা প্রিমিয়াম দিয়েছি। মিস্টার এক্স ধরো এবার ধরো প্রিমিয়াম দিয়েছে 30,000, প্রিমিয়াম দিয়ে 30,000 আর পলিসি ভ্যালু ছিল কত? 2 লাখ টাকা, পলিসি ভ্যালু ছিল 2 লাখ টাকা। এটা লিখছি না, নিজেরাই বলো স্যার পলিসি ভ্যালু 2 লাখ টাকা ছিল আর আমরা ধরে নিচ্ছি এই ডেটেই ছিল, এই ডেটে প্রিমিয়াম করা ছিল, মানে 1/12 পরে প্রিমিয়াম করা ছিল। 2 লাখের 10% কত? 2 লাখের 10% 20,000 টাকা, 2 লাখের 10% 20,000 টাকা, ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেবে 20,000 টাকা। তুই দিয়েছি কত? 30,000 টাকা, আমি দিয়েছি 30,000 টাকা, কিন্তু ম্যাক্সিমাম কত টাকা ডিডাকশন করব? 20,000 টাকা, সেক্ষেত্রে অ্যানসার হলো 20,000 টাকা। তো আশা করি বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, ভদ্রলোক ঠিক আছে মিস্টার এক্স ধরো প্রিমিয়াম দিয়েছে 1,60,000 টাকা, এক্ষেত্রে পলিসি ভ্যালু কত? এক্ষেত্রে পলিসি ভ্যালু হচ্ছে 17 লাখ, পলিসি ভ্যালু 17 লাখ, তো 17 লাখের 10% কত হয়? 17 লাখের 10% কত হয়? 1,70,000, 1,70,000 ম্যাক্সিমাম ডিডাকশন পাবে 1,70,000। এই তো রুল বলছে, এই তো রুল বলছে। সেক্ষেত্রে তোমরা বলবে স্যার ম্যাক্সিমাম তো 1,70,000 ডিডাকশন পাবে আর আমি তো প্রিমিয়াম দিয়েছি 1,60,000, তাহলে এখানে 1,60,000 লিখবে, 1,60,000 লিখবে। দেখো এটা লিখবে একদমই ঠিক, কোনো ভুল নেই। আমি বললাম ভুল লিখেছো। রুল কি বলছে? 80 তে ম্যাক্সিমাম কত টাকা রিলেশন পাওয়া যায়? দেখো তোমরা খাতার পেজ উল্টে দেখো, 80 তে ম্যাক্সিমাম কত টাকা রিলেশন পাওয়া যায় বলেছিলাম? আমি বলেছিলাম 80 তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা রিলেশন পাওয়া যায়। তাহলে কি করে 1,60,000 হবে? এটা কি করে 1,60,000 হবে? সেক্ষেত্রে তোমার হয়ে যাবে এটা 1.5 লাখ, 1,60,000 টা চেঞ্জ হয়ে যাবে 1.5 লাখ টাকা। তো এই কত কিছু, এই যে কতগুলো কনসেপ্ট, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে যাতে অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এখানে লিখবে 1.5 লাখ টাকা। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো 80C আন্ডারে যে প্রথম যে টপিক এলআইসি, তোমাদের এক্সামে যে অঙ্ক দেবে এলআইসি থাকবেই থাকবে। তো বলে দিলাম এলআইসি এর বাইরে কিছু হতেই পারে না, এলআইসি এর বাইরে কিছু হতেই পারে না, বলে দিলাম এলআইসি এর বাইরে কিচ্ছু হবে না। তো এলআইসির পর আমরা চলে আসি এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক 80C আন্ডারে, সেটা হচ্ছে হোম লোন। আজকালকার দিনে অনেকেই ফ্ল্যাট কিনছে, ঠিক আছে, বাড়ি তৈরি করছে, তার জন্য কি করতে হয়? ব্যাংকের থেকে লোন নিতে হয়। তো তো সেক্ষেত্রে রুলটা কি আছে সেটা বলবো। তোমরা বলবে স্যার আমরা যখন হাউস কোয়ার্টে শিখেছিলাম তখন তো করেছিলাম লোন, ওরকমই কি ব্যাপারটা? মানে হ্যাঁ ওরকমই, কিন্তু ক্যালকুলেশন ওরকম কিছু না। তো দেখো লিখছি এক একটা করে পয়েন্ট লিখছি। লেখো 2 নম্বর লেখো হোম লোন, 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো, সরি হোম লোন না, লেখো লোন টেকেন, লেখো লোন টেকেন। আমরা লোন নিয়েছি, ঠিক আছে, কি পারপাসে কি লোন নিয়েছি? হোম লোন। কি লোন? হোম লোন নিয়েছি, ঠিক আছে। দেখো নাও বলে দিলাম কি লিখবো? রিপেমেন্ট অফ লোন। আরে বাবা লোন নিলেই তো হবে না, সেই লোনের টাকা তো আমাকে পেমেন্ট করতে হবে। তো লোন নিলেই তো হবে না, আমরা যে লোন নেব ধরো ব্যাংকের থেকে বাড়ি করার জন্য লোন নিলাম, লোন নিলে তো হবে না, সেই লোনের টাকা তো আমাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা আমরা যে লোনের টাকাটা পেমেন্ট করি কিরকম পেমেন্ট? ইনস্টলমেন্ট। আমরা ধরো লোন নিলাম, ধরো বাড়ি করার জন্য লোন নিলাম, তাহলে কি প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর বা যেরকম বছর হোক মাস হোক যেই কনসেপ্টই হোক, তো তোমাকে তো ইনস্টলমেন্ট দিতে হয়। লোন নিলে তোমাকে প্রতি বছর একটা করে ইনস্টলমেন্ট দিতে হয়।
বলে স্যার ইনস্টলমেন্ট বলো, ইনস্টলমেন্ট কি করে বের করতে হয়? ইনস্টলমেন্ট বলতে কি বোঝায়? ইনস্টলমেন্ট বলতে ইনস্টলমেন্টের মধ্যে তোমার থাকে প্রিন্সিপাল অ্যামাউন্টও থাকবে, আবার ইন্টারেস্টও থাকবে। কি থাকবে? প্রিন্সিপালও থাকে, আবার ইন্টারেস্টও থাকে। তার মানে রিপেমেন্ট অফ লোন বলতে এখানে কোনটার কথা বলা হয়েছে? ইনস্টলমেন্টের কথা বলা হয়েছে। ঠিক আছে তো? তো বুঝতে পারলে ইনস্টলমেন্ট। দেখো একদিকে লিখলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট, একদিকে লিখবো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর একদিকে লিখবো ইন্টারেস্ট, আর একদিকে লিখবো ইন্টারেস্ট। ঠিক আছে তো প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোমরা 80C তে ছাড় পেয়ে যাবে, আন্ডার সেকশন 80C তে ছাড় পাবে। তার মানে বাড়ি করার জন্য যদি আমরা লোন নিই, যেখান থেকে খুশি লোন নিতে পারি, ব্যাংকের থেকেও নিতে পারি, এলআইসি থেকেও লোন নিতে পারি, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নিতে পারি। লোন নিলে তো লোন নিলে তাকে ইনস্টলমেন্ট দিতে হবে, লোন নিলে তাকে ইনস্টলমেন্ট দিতে হবে। ইনস্টলমেন্টে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা 80C তে ছাড় পাবে, আর ইন্টারেস্টে ছাড় পাবে কোথায়? আন্ডার সেকশন 24। মনে করো আন্ডার সেকশন 24 এ ছাড় পাবে, আন্ডার সেকশন 24, যেটা কোথায় ছিল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কোথায় ছিল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছাড় পাবে। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন আছে লোনটা কি পারপাসে নিতে পারি? দেখো ব্যাকে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে লোনটা কি পারপাসে? দেখো পারচেজ অর কনস্ট্রাকশন, পারচেজ অর কনস্ট্রাকশন। ঠিক আছে এখানে কি কি পারপাস ছিল মনে করার চেষ্টা করো। হাউস প্রপার্টিতে যে আমরা লোন নিতাম, হাউস প্রপার্টি যখন অঙ্ক করতে ওখানে লোন থাকতো, ওখানে আন্ডার সেকশন 24 এর ডিডাকশন থেকে ওখানে কি থাকতো? এটাও থাকতো, পারচেজ থাকতো, কনস্ট্রাকশন থাকতো, রিপেয়ার থাকতো, আর কি থাকতো? রিনোভেশন থাকতো। ঠিক আছে তো? রিকনস্ট্রাকশন থাকতো, এইসব থাকতো। তাহলে জিনিসটা বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তার মানে তোমাদের যখন 80C অঙ্ক করতে পারবে দেবে, তোমাদের যদি বলে দেয়, বলেছে রিপেমেন্ট অফ লোন, ধরো বলে দিয়েছে রিপেমেন্ট অফ লোন 10,000 টাকা, তাহলে বলেছে রিপেমেন্ট অফ লোন 10,000 টাকা, বলেছে ব্র্যাকেটে বলেছে ইন্টারেস্ট 2,000 টাকা। তো 2,000 টাকা ইন্টারেস্ট চলে যাবে 80, 2,000 টাকা চলে যাবে হাউস প্রপার্টি, তাহলে কত আসবে? স্যার 8,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে 8,000 টাকা। তাহলে বুঝতে পারলে? 3 নম্বর লেখো, 3 নম্বর লেখো এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু এসপিএফ। লেখো 3 নম্বর লেখো, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর লেখো এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু এসপিএফ, পিপিএফ, এসপিএফ, পিপিএফ আর আরপিএফ। কি লিখবো? দেখো 3 নম্বর দিয়ে লিখবো এমপ্লয়ি কন্ট্রিবিউশন, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু এসপিএফ, আরপিএফ আর পিপিএফ। তাহলে কি কি লিখলাম? এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু এসপিএফ, পিপিএফ, আরপিএফ। এসপিএফ এর ফুল ফর্ম স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আর পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা কোথায় চলে আসবে? এটা 80 তে চলে আসবে এমপ্লয়ি কন্ট্রিবিউশন। তোমরা মনে করার চেষ্টা করো, যখন আমরা স্যালারি করতাম তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, স্যালারিতে পয়েন্টগুলো থাকতো না, কি লেখা থাকতো? মনে করার চেষ্টা, এখানে লেখা থাকতো হি এন্ড হিজ এমপ্লয়ার, হি এন্ড হিজ এমপ্লয়ার contributed to RPF লেখা থাকতো, he and his employer contributed to RPF লেখা থাকতো। আমরা ওখান থেকে কি নিতাম? শুধু স্যালারি যখন করতাম আমরা লিখতাম এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF করতাম তো, কিন্তু হিটা কি করতাম? হি মানে কে? হি মানে এমপ্লয়ির কথা বলা হচ্ছে, সেই হিটা চলে আসলো এখানে। তার মানে কি বুঝতে পারলে? এমপ্লয়ি কন্ট্রিবিউশনটা চলে আসবে তোমার 80C তে, আর এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা চলে যাবে তোমার স্যালারিতে। তাহলে জিনিসটা বুঝতে পারলে? আচ্ছা এখানে আরেকটা কথা লিখে রাখো, এটা বলে দিলাম, এবার লিখে রাখো। এবার তোমাদের আমার প্রশ্ন হবে স্যার আমরা তো প্রভিডেন্ট ফান্ড 4 রকমের শিখেছিলাম, এখানে তো কিছুতে লিখেছেন এসপিএফ লিখেছেন, আরপিএফ লিখেছেন, পিপিএফ লিখেছেন, কিন্তু আপনি না ইউআরপিএফ এর কথা লিখেননি, আপনি ইউআরপিএফ এর কথা লিখেননি। তাহলে কেউ যদি এমপ্লয়ি যদি ইউআরপিএফ এ কন্ট্রিবিউট করে তাহলে কোথায় যাবে সেটা? দেখো এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, দেখো বাট, লেখো বাট এমপ্লয়ি কন্ট্রিবিউশন, but employee contribution
টু ইউআরপিএফ। ইউআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়ি যে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে, ঠিক আছে তো, তাহলে কি লিখলাম, ব্র্যাকেটে লিখো ডাজ নট কোয়ালিফাই, মানে 80C তে আসবে না, 80C তে আসবে না, মাথায় রাখবি পয়েন্টগুলো। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি লিখবে, দেখো এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড। এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড, জাস্ট একবার রিডিং মেনে নেবে। তো যদি এরকম লাইন পাও, সুপার অ্যানুয়েশন ফান্ডে যদি এমপ্লয়ি কন্ট্রিবিউট করে তাহলে সেটা 80 তে চলে আসবে, ঠিক আছে। তারপর দেখো নন কমিউটেবল ডিফার্ড অ্যানুইটি, নন কমিউটেবল, দেখো নন কমিউটেবল deferred annuity, non-commutable deferred annuity on life of himself, on life of himself, spouse and children, spouse and children, ঠিক আছে। এগুলো খুব একটা আসে না, তো 1 2 3 খুব ইম্পর্টেন্ট, 1 2 3 খুব ইম্পর্টেন্ট, পাবেই অঙ্কে পাবে, কিন্তু 4 5 অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। জাস্ট আছে, লিস্টে আছে, তাই বলে দিচ্ছি। 5 নম্বর হয়ে গেল। এবার লেখো 6 নম্বর। 6 নম্বর কি লিখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু এক্সামে থাকে, তার মানে কি বললাম, 4 5 অতটা ইম্পর্টেন্ট নয়, বাট টুকে নাও, 6 একটু ইম্পর্টেন্ট। কন্ট্রিবিউশন টু এনএসসি, কন্ট্রিবিউশন টু এনএসসি, স্যার এনএসসি এর ফুল ফর্ম ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তো এনএসসি ব্র্যাকেটে লেখা আছে 8 ইস্যু, কি লেখা আছে ব্র্যাকেটে, 8 ইস্যু হতে পারে, আবার কখনো কখনো তোমার 9 ইস্যু থাকে, ঠিক আছে, 8 or 9 ইস্যু। তো এটা চেঞ্জ হতে থাকে, ইস্যুটা চেঞ্জ হতে থাকে এনএসসি। তো 8 ইস্যু 9 ইস্যু তোমাদের কোশ্চেন থাকতে পারে, 8 ইস্যু বা 9 ইস্যু থাকবে, ঠিক আছে। তার মানে তোমরা যদি এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে কন্ট্রিবিউট করো, সেটা 80 তে চলে আসবে। সাপোজ একটা एग्जांपल বলছি, সাপোজ ধরো আজকে ধরো মিস্টার এক্স ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে 30,000 টাকা কন্ট্রিবিউট করে, কত টাকা কন্ট্রিবিউট করেছে, 30,000 টাকা কন্ট্রিবিউট করে, তো ও তো ডিডাকশন পেয়ে যাবে 80 তে, একদম ঠিক। এইবার ধরো আরে বাবা, ও যে 80 তে যে কন্ট্রিবিউট করলো, সরি ও যে এনএসসি, ও যে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে যে কন্ট্রিবিউট করলো, 30,000 টাকা কন্ট্রিবিউট করলো, তো যেখানে কন্ট্রিবিউট করলে বললো এই টাকাটা আমি কবে পাবো, ও 5 বছরের জন্য করে, সাপোজ ও 5 বছরের জন্য করেছে, বলছে 5 বছর পর পাবে, কত টাকা পাবে, বলছে 5 বছর পর তুমি পাবে 45,000 টাকা, 5 বছর পর পাবে তুমি 45,000 টাকা, মানে 15,000 টাকা এক্সট্রা পাবে। তো ধরো প্রথম বছর যখন শেষ হলো, ঠিক আছে, প্রথম বছর যখন শেষ হলো, ও এবারে 45,000 টাকা কবে পাবে, 5 বছর শেষ হলে কিন্তু, ঠিক আছে। তো 30,000 টাকা যে মেইন অ্যামাউন্ট, তার সঙ্গে 15,000 টাকা ইন্টারেস্ট পেয়ে যাবে। এই যে 30,000 টাকা প্রথম বছরের শেষে কত কিছু ইন্টারেস্ট হবে, কন্ট্রিবিউট করেছিল, সাপোজ ধরো আমরা একটা জাস্ট অ্যাজাম্পশন করছি 3,000 টাকা ইন্টারেস্ট। এবার ধরো মিস্টার এক্স ধরো ওখানে গেল, গিয়ে বললো কি, এই যে আমি 30,000 টাকা এনএসসি তে কন্ট্রিবিউট করলাম, প্রথম বছর শেষে আমার ইন্টারেস্ট 3,000 টাকা, এই ইন্টারেস্ট আমাকে দাও। তখন বললো না, এরকম ইন্টারেস্ট দিতে পারবো না, আমরা দেবো না, আমরা একবারে দেবো, 5 বছর শেষ হলে একবারে দেবো। তো বলছে তাহলে আমার এই 3,000 টাকা কোথায় গেল, 3,000 টাকা আমাকে দেবেন কোথায় আছে, বলছে তুমি যে ইনভেস্ট করেছো 30,000 টাকা, ওর মধ্যে আমরা আরো 3,000 টাকা বাড়িয়ে দিলাম। তার মানে কি, তখন মিস্টার এক্স বললো তাহলে কি আমি কি এটা বলতে পারি যে এটাই আমার ইনভেস্টমেন্ট হয়ে গেল, যে হ্যাঁ বলতে পারো, এটাকে বলতে পারো তোমার ইনভেস্টমেন্ট। তার মানে কি লিখতে পারো, তোমরা লিখতে পারো প্রতি বছর যেই ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে না, সেটাই তোমার আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, প্রথমে 30,000 টাকা ইনভেস্ট করলে, প্রথম বছরের শেষে ধরো তোমার 3,000 টাকা ইন্টারেস্ট হলো, তার মানে পরের বছর কত হলো, তোমার 30 তো ইনভেস্ট ছিল আর 3,000 টাকা ইন্টারেস্ট, 33,000 টাকা ইনভেস্ট করো, তার মানে এই যে তোমার অ্যাক্রু ইন্টারেস্ট আছে না, তোমার সেটাও কিন্তু তোমার 80 তে চলে আসে। তাহলে লিখো কি লিখবে, ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি, পাশে লেখো এন্ড ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি, এটাও তোমার 80 তে চলে আসে। আচ্ছা 6 নম্বর হলো, এবার 7 নম্বর লেখো কন্ট্রিবিউশন টু ন্যাশনাল সেভিং স্কিম 1992, 7 নম্বর লেখো কন্ট্রিবিউশন টু
national savings scheme, contribution to national savings scheme, national savings scheme 1992, ঠিক আছে, এটাও চলে আসবে। তারপর লেখো কন্ট্রিবিউশন টু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা এটা এখানে যদি কন্ট্রিবিউট করো সেটাও 83 চলে আসবে, কন্ট্রিবিউশন টু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, ঠিক আছে। 8 নম্বর লেখো কন্ট্রিবিউশন টু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, এটাও চলে আসবে। 9 নম্বর লেখো contribution to ULIP of UTI or LIC mutual fund, देखो contribution to ULIP, contribution to ULIP, सर ULIP এর ফুল ফর্ম unit linked insurance plan, unit linked insurance plan, ঠিক আছে, contribution to ULIP of UTI or contribution to ULIP of UTI or LIC mutual fund, LIC mutual fund চলে আসবে 80 তে। 10 নম্বর, ঠিক আছে, 10 নম্বর লেখো প্রিমিয়াম ফর অ্যানুইটি প্ল্যান, প্রিমিয়াম ফর অ্যানুইটি প্ল্যান অফ দা LIC, প্রিমিয়াম ফর অ্যানুইটি প্ল্যান, প্রিমিয়াম ফর অ্যানুইটি প্ল্যান, the premium for annuity plan of the LIC, of the LIC, LIC যে annuity plan আছে সেখানে যে প্রিমিয়াম দাও সেটা চলে যাবে 80C। এবার তাহলে নামটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, ঠিক আছে, কি লিখবে, নিউ জীবন ধারা, নিউ জীবন অক্ষয়, ঠিক আছে, এটা হচ্ছে LIC এর একটা পলিসি। কেউ যদি নিউ জীবন ধারা, নিউ জীবন অক্ষয় যদি প্রিমিয়াম দেয়, অ্যানুইটি প্ল্যানের যে প্রিমিয়ামটা যেটা দেয় সেটা 80 তে ছাড় পাবে। তাহলে কি বললাম, নিউ জীবন ধারা, নিউ জীবন অক্ষয়, নিউ জীবন ধারা, নিউ জীবন অক্ষয়, ঠিক আছে তো। তাহলে তোমরা লিখে নেবে, এখানে লিখে নাও নিউ জীবন ধারা, নিউ জীবন অক্ষয়। আচ্ছা 10টা হলো, আরো একটা পয়েন্ট বাকি আছে। এগারো নম্বর লেখো, 11 নম্বর কি লিখবে, সাবস্ক্রিপশন টু মিউচুয়াল ফান্ড, 11 নম্বর লেখো সাবস্ক্রিপশন টু মিউচুয়াল ফান্ড, সাবস্ক্রিপশন টু মিউচুয়াল ফান্ড, ঠিক আছে তো। 12 নম্বর লেখো contribution to pension fund of UTI, contribution to pension fund, contribution to pension fund of UTI, contribution to pension fund of UTI, তারপর লেখো contribution to pension fund set up by the National Housing Bank, contribution to pension fund, contribution to pension fund set up by the National Housing Bank, set up by the National Housing Bank, National Housing Bank। 14 নম্বর লেখো, 14 নম্বর লেখো invested in equity link, invested in equity link, invested in equity link, invested in equity link saving scheme of any mutual fund, saving scheme saving scheme of any mutual fund, of any mutual fund or UTI, or UTI,
15 নম্বর লেখো, 15 নম্বর লেখো, পারচেজ নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার বন্ড, পারচেজ নাবার্ড, পারচেজ নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার বন্ড। পারচেজ নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার বন্ড, নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার বন্ড পারচেজ করলে এখানে চলে আসবে। নাবার্ডের ফুল ফর্ম তোমরা জানো, নতুন করে বলতে হবে না, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক এন্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো ইনফ্রাস্ট্রাকচার বন্ড পারচেজ করলে চলে আসবে এখানে। তারপর লেখো কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম, কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস, কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস, কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম, টাইম ডিপোজিট স্কিম। এটা কত বছরের জন্য? এটা 5 ইয়ার্স, ঠিক আছে তো। তারপর 17 কি লিখবে? কন্ট্রিবিউশন টু, দেখো কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস, কন্ট্রিবিউশন টু পোস্ট অফিস সিটিডি, সিটিডি স্কিম, সিটিডি কিউমুলেটিভ টার্ম ডিপোজিট স্কিম, ঠিক আছে। এটা কত? 10 থেকে 15 বছর, ঠিক আছে তো। তো বলে দিলাম এটা। আর একটা পয়েন্টই আছে, একটা পয়েন্টই আছে, আর একটা পয়েন্ট বাকি আছে, এগুলো টুকে নাও, তোমরা বলছি। তো দেখো আশা করছি টোকা হয়ে গেছে। লাস্ট পয়েন্ট লিখবো, লাস্ট পয়েন্ট লিখবো, লাস্ট পয়েন্টটা লিখছি, দেখো টিউশন ফিস, টিউশন ফিস, দেখো টিউশন ফিস 18 নম্বর, আর খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকেই থাকে। টিউশন ফিস ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো এক্সক্লুড ডোনেশন অর ডেভেলপমেন্ট ফিস, এক্সক্লুড ডোনেশন or development fees, or development fees, ঠিক আছে তো। টিউশন ফিস, ঠিক আছে, টিউশন ফির মধ্যে কোন কোন ফিস থাকবে না? ডোনেশন, যদি তোমরা স্কুল কলেজে ভর্তি হতে গিয়ে ডোনেশন থাকে, ডোনেশন দাও, বা ডেভেলপমেন্ট ফিস দাও স্কুল কলেজে উন্নয়নের জন্য, ঠিক আছে তো, সেটা কিন্তু টিউশন ফির মধ্যে ইনক্লুড করা যাবে না, তাই বলেছি এক্সক্লুড, ঠিক আছে, এক্সক্লুড। দেখবে অনেকে কলেজে ভর্তি হতে গেলে ডোনেশন দিতে হয়, সেটা কিন্তু টিউশন ফিসের মধ্যে ধরবে না। তো কলেজের উন্নতির জন্য, ঠিক আছে, ডেভেলপমেন্ট ফিস বাবদ টাকা নেয়, সেটাও কিন্তু টিউশন ফিসের মধ্যে পড়বে, এটা বলেছে। এট দ্য টাইম অফ অ্যাডমিশন অর দেয়ারআফটার, এখানে দেখো at the time of admission or thereafter, or thereafter, ঠিক আছে তো। তোমরা টিউশন ফি, দেখুন আমি আসছি 5 মিনিট পর। এই যে টিউশন ফি কথাটা বলেছে, এটা তোমার অ্যাডমিশন মানে ভর্তি হওয়ার সময় হতে পারে বা তারপরেও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই রিলেটেড কয়েকটা কন্ডিশন লিখে নাও, তোমরা কন্ডিশন লিখে নাও। কি লিখতে পারো? ফুল টাইম এডুকেশন, ফুল টাইম এডুকেশন হতে হবে। ফুল টাইম এডুকেশন বুঝতে পারছো? তোমরা ধরো স্কুলে, স্কুল যদি হয় বা কলেজ যদি হয়, কলেজ কি সোমবার থেকে পুরো শুক্রবার, মানডে টু স্যাটারডে, পুরো ধরো সকাল 10টা থেকে 5টা অবধি ক্লাস হচ্ছে, তো সেরকম এই হচ্ছে ফুল টাইম এডুকেশন, ঠিক আছে তো। রেগুলার ডিসটেন্স কোর্স না, রেগুলার কোর্স, এই যে ফুল টাইম এডুকেশন, ঠিক আছে। আবার এনি টু চিলড্রেন, এটা মাথায় রাখবে। ধরো একজন অ্যাসিস্ট্যান্ট, ধরো মিস্টার এক্স এর ধরো 3টে বাচ্চা আছে, 3 জনের জন্য কিন্তু ডিডাকশন পাবে না, ম্যাক্সিমাম 2 জনের জন্য, ম্যাক্সিমাম 2 জনের জন্য ডিডাকশনটা পাবে, ম্যাক্সিমাম 2 জন। তাহলে লিখবে কি? ম্যাক্সিমাম 2 চিলড্রেন। এই ডিডাকশনটা কয়জনের জন্য পাবে? ম্যাক্সিমাম 2 চিলড্রেন। ধরো একজন এসএসসি 3টে বাচ্চা আছে, 4টে বাচ্চা, 4জন বাচ্চার জন্যই খরচ হচ্ছে, কিন্তু 4 জনের জন্য ডিডাকশন পাবে না, ম্যাক্সিমাম 2 জনের জন্য, ঠিক আছে তো। আচ্ছা তারপর লেখো, লাস্ট লেখো any university, লেখো any university, any university, college, school, any university, college, school, তারপর কি লিখবে? লেখো other educational institute, other educational institute, other educational institute, ঠিক আছে তো।
institute situated in India, situated in India। এই যে এখানে যে লিখলাম না, মানে টিউশন ফিজের কথাটা, যে কোনো ইউনিভার্সিটিতে তোমার যদি তোমরা ভর্তি হও, যে কোনো এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, বিদ্যাসাগর আছে, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি বা আরো অনেক ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি। তো এখানে যদি কন্ট্রিবিউট করো, মানে এখানে ভর্তি হয়ে যে টিউশন ফি সেটা হবে। কলেজ, বিভিন্ন ধরনের কলেজ আছে, নাম বলছি না, স্কুল আছে বা আদার এডুকেশন ইনস্টিটিউট, যেমন তোমার সিএ ফার্ম আছে, ঠিক আছে, তারপরে কোম্পানি সেক্রেটারি আছে, তারপর যে কস্টিং আছে, এদের যে ইনস্টিটিউট আছে, এখানে যদি তোমরা ভর্তি হও, ঠিক আছে। তো এই সমস্ত টিউশন ফিস দিলে চলে আসবে। তো মোটামুটি বুঝিয়ে দিলাম যে কটা পয়েন্ট বললাম, 18টা পয়েন্ট বললাম, এই 18টা পয়েন্ট তোমরা জাস্ট রিডিং করে নেবে। তবে কোন কোন পয়েন্ট তোমরা ভালো করে রিড করবে, বা এলআইসি প্রিমিয়াম খুব ভালো করে করবে, হাউস বিল্ডিং লোনটা খুব ভালো করে করবে, এলআইসি প্রিমিয়াম, হাউস বিল্ডিং লোন, ঠিক আছে, টিউশন ফিস, এনএসসি, ঠিক আছে, এই 4-5টা জিনিস খুব ভালো করে করবে, এগুলো প্রতিটা অঙ্কেই থাকে। আর বাকি সব জিনিসগুলো রিডিং করে নেবে একবার করে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা কি করব, এইচটিসি টা রিডিং করে নেবে, নেক্সট ভিডিওতে আমরা অঙ্ক করে দেব, ব্যাস তাহলে এইচটিসি শেষ হয়ে যাবে। এটা খুব ভালো করে দেখবে, নেক্সট ভিডিওতে আমরা অঙ্ক করব, ঠিক আছে, তো এটা ভালো করে দেখে নেবে।